সদিচ্ছা থাকলে ২১ দিনেই গণভোট করা সম্ভব। পিআর সহ ৫ দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইসলামী দলগুলোর। জাতীয় নির্বাচনের আগে গণভোট চাওয়ায় ষড়যন্ত্র দেখছে বিএনপি। শাপলাকে প্রতীক না বানাতে এখনও অনড়িসি। বিকল্প প্রস্তাব না পেলে একাই সিদ্ধান্ত নেবে কমিশন। শাপলা নিয়ে নির্বাচন করবে এনসিপি, হুঁশিয়ারি সার্জিসের। চাকসু নির্বাচনের ভোট গ্রহণ কাল। একদিনেই ফল প্রকাশ করার ঘোষণা প্রশাসনের। শেষ দিনের প্রচারণায় ব্যস্ত রাকসুর প্রার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ। রাজধানীর মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন। নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিসের ৮ ইউনিট। ধোঁয়ায় অসুস্থ ২ জন হাসপাতালে। আমরা তো বাণিজ্য মন্ত্রণালয়ের কনফার্মেশন ছাড়া তো আমরা করি না কখনো। তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। ভোজ্য তেলের দাম নিয়ে মুখোমুখি ব্যবসায়ী ও সরকার। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাড়ানোর এখতিয়ার নেই বললেন বাণিজ্য উপদেষ্টা। হেরফের হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসানি। সদিচ্ছা থাকলে ২১ দিনেই গণভোট করা সম্ভব, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। পিআর সহ ৫ দাবি আদায়ে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে একটি রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তার। এদিকে একই দাবিতে মানববন্ধন করেছে আরও কয়েকটি ইসলামী দল। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট সহ ৫ দফা দাবিতে বেশ কিছুদিন ধরেই মাঠে জামায়াত ইসলামী। আমাদের দাবি পরিষ্কার। মঙ্গলবার সকালে রাজধানীর মৎস্য ভবনের সামনে মানববন্ধন করে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। কর্মসূচিতে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, সিভিল ও পুলিশ প্রশাসনকে আবারও দলীয়করণ করা হচ্ছে। একটি গোষ্ঠী ক্ষমতায় না গিয়ে ক্ষমতা ব্যবহার শুরু করেছে। সরকারের পাশে থেকে যেসব উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাদের অপসারণের দাবি জানান তিনি। আমরা তো তাওয়া গরম করতেছি, এই যে চুলাতে আগুন দিতেছি তো তাওয়া বসাইয়া, আজকের এটাতে কিছু গরম হতেছে না। এখন যে ষড়যন্ত্র চলছে, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এটা ঠেকান, আপনি এখানে মনোযোগ দেন, আপনি যাদের উপর দায়িত্ব দেন তারা দায়িত্ব সঠিক পালন করছে না, আমরা দেখছি, আমরা বলে দিচ্ছি আপনাকে। পিআরের ব্যাপারে আমরা দাবি করেছি, মেজরিটি পিপল বাংলাদেশ পিআর চায়, তার বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আমাদের সাথে আলোচনা করার আহ্বান জানাচ্ছি। এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতি, জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সহ ১৪ দল ও জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে মানববন্ধন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কর্মসূচিতে বক্তারা বলেন, সরকারের দায়িত্ব জুলাই সনদ বাস্তবায়ন করা। দাবি আদায় না হলে মানুষ আবারও আন্দোলনে নামতে বাধ্য হবে। অন্তত নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আমাদের দাবিগুলো সহজ কথায় যদি মেনে না নেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সহ অন্যান্য যে সকল জোটভুক্ত দল এরা যদি একত্রিত হয়ে যদি গণ আন্দোলনের ডাক দেয়, মনে রাখবেন এই সরকারও কিন্তু টিকতে পারবে না। পল্টন মোড়ে খেলাফত মজলিসের মানববন্ধনে দলটির মহাসচিব আহমেদ আব্দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করা হলে তা জনগণ মেনে নেবে না। আগামী ১৭ তারিখে আশা করা হচ্ছে সবাই সাইন করবে। সাইন করার দিন থেকে শুরু করে ১.৫ মাসের মধ্যে বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদ আইনি ভিত্তি দিয়ে নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার আহ্বান দলগুলোর। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। যারা নভেম্বরে গণভোটের কথা বলছে তারা শর্ত দিয়ে নির্বাচন পেছাতে চায়। এর পেছনে তাদের কোনো মাস্টার প্ল্যান থাকার সন্দেহ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন রিজভী আহমেদ। বলেন, সাধারণ মানুষ পিআর জানে না। জামায়াত পিআর সংস্কার, গণভোট এমন নানা বিতর্ক সৃষ্টি করে নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। সাধারণ মানুষ প্রায় ৫০% উপরে মানুষ তারা পিআর সম্পর্কে কিছু জানে না। আপনারা
জোর করে যে জিনিসটা সম্পর্কে মানুষের কোনো জ্ঞান নাই, মানুষের কোনো অভিজ্ঞতা নাই, তাকে আপনারা চাপিয়ে দিতে চাচ্ছেন শুধুমাত্র নিজেদের মানে ক্ষোভের জোরে। কেউ মানতে চায় না কিন্তু মানতেই হবে, এটা তো গণতন্ত্র না। মনে হচ্ছে যে আপনারা যে জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটাকেই আপনারা প্রলম্বিত করতে চাচ্ছেন বা কোনোভাবে এটাকে এলোমেলো করতে চাচ্ছেন। শাপলাকে জাতীয় প্রতীক না বানাতে এখনও অনড় ইসি। কমিশনের সিনিয়র সচিব জানালেন, তফসিলে না থাকা এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। 19 অক্টোবরের মধ্যে বিকল্প না জানালে একাই সিদ্ধান্ত নেবে কমিশন। এদিকে শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশন আর নতুন দল হিসেবে নিবন্ধন পেতে যাওয়া এনসিপির বিপরীতমুখী বক্তব্য পাওয়া যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। তফসিলে নেই শাপলা প্রতীক, এমন যুক্তিতে বারবার এনসিপির আবেদন নাকচ করেছে ইসি। আমরা আপনাদের সাথে নিয়মিত একটা যোগাযোগ। এর মধ্যে মঙ্গলবার নির্বাচন কমিশনে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন ইসি সচিব আক্তার আহমেদ। বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন মাঠ পর্যায়ে তথ্য নেওয়া হচ্ছে, আগামী সপ্তাহে এর সমাধান করা যাবে। কমিশন ও মাঠ দুই পর্যায়ে তথ্য নেওয়া হচ্ছে। সচিবালয় এবং মাঠ পর্যায়ে দুটা মিলিয়ে এই তথ্য অনুসন্ধান করা হচ্ছে এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে এটার একটা সমাধানে আসতে পারবো। শাপলার বিষয়ে ইসি আগের সিদ্ধান্তে অনড়। 19 তারিখের মধ্যে এনসিপিকে বিকল্প প্রতীক জানাতে হবে, নয়তো ইসি নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নেবে। কমিশন মনে করে শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার দরকার নেই। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। ইসি সচিব জানায়, গণভোটের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ী কাজ করবে কমিশন। যতক্ষণ না পর্যন্ত ইসিকে বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমাদের কোনো কিছু নেই। এদিকে নেত্রকোনায় এক সমন্বয় সভায় অংশ নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি। আমার এটা আদায় করে নিতে হবে আমাদের জায়গা থেকে। এই আদায় করা আমরা রাজনৈতিকভাবে হোক অন্য যে কোনোভাবে হোক আমরা আমাদের জায়গা থেকে আমাদের চেষ্টা চালিয়ে যাব। আইনগত যেহেতু বাধা নেই, আমরা অবশ্যই শাপলা প্রতীক পাবো এবং সেটা নিয়ে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। এর আগেও শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে যাওয়ার ব্যাপারে নিজেদের সিদ্ধান্তে অটল থাকার ইঙ্গিত দেন এনসিপি নেতারা। সেটা হচ্ছে যে আমরা আমাদের স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ের জেলা সদর ও রুহিয়া থানা বিএনপির নির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। জোরে বলেন ঠিক। এখন এই যে একটা উত্তরণের সুযোগ আমরা পেয়েছি, এই সময়টা আমাদেরকে অত্যন্ত সাবধানে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভুলের কারণে, রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের নির্যাতনের কবলে না পড়ি। অর্থাৎ ফ্যাসিস্টদেরকে আমরা আর ফেরত দেখতে চাই না, তাই না? আমরা ঠাকুরগাঁয়ে বিশেষ করে আমার খুব স্পষ্ট মনে আছে, বারবার আপনারা নির্যাতিত হয়েছেন। এমনও হয়েছে যে আপনারা কেউ ঘরে থাকতে পারেননি, প্রচণ্ড শীতের মধ্যে আপনারা ধান খেতে লুকিয়ে থেকেছেন, গাছের উপরে উঠে লুকিয়ে থেকেছেন নিজেকে রক্ষা করবার জন্য। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাদেরকে অন্তত সেই অবস্থা থেকে মুক্তি দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আগামী নির্বাচন যেটা নির্ধারিত হয়েছে আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। আমাদের বিএনপি, আপনারা জানেন সামগ্রিকভাবে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ 6 বছর কারাগারে আটক থাকতে হয়েছে। আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। 20,000 আমাদের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের প্রায় 1700 নেতা কর্মী, ইলিয়াস আলী সহ
পারভেজ সাহেব সহ এমপি 3 জন এমপি সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তাদের কোনো চিহ্ন আমরা খুঁজে পাইনি। এই যে অত্যাচার, এই যে নির্যাতন, আমাদের নেতা তারেক রহমান সাহেব, তাকেও মিথ্যা মামলায় জড়িয়ে তার দেশের থেকে তাকে নির্বাসিত করা হয়েছিল। তিনি এখনও দেশে ফিরে আসতে পারেন। আগামী নির্বাচন সেই জন্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা আবার গণতান্ত্রিক একটা ব্যবস্থায় ফিরে যেতে চাই। আমাদের মানুষ নির্বাচন চায়। তারা এই 15-16 বছর যে ভোট দিতে পারেনি, আবার তারা ভোট দিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচিত করতে চায়, নিজস্ব সরকার তৈরি করতে চায়, এবং সেই পার্লামেন্ট এবং সেই সরকারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আবার সচল করে একটা সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে চায়। দুর্ভাগ্যক্রমে আমাদের যারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, তাদের মধ্যে অনেকেই বিভিন্ন রকম মত পোষণ করছেন। এটা হতেই পারে গণতন্ত্রে। তার জন্য সেটাকে লক্ষ্য করে, সেটাকে কেন্দ্র করে আমরা আন্দোলন করার রাস্তায় এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। কারণ যে দাবিগুলো তারা তুলছেন, সেই দাবিগুলো নির্বাচনের পরে যে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নিতে পারবে। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে সংস্কার আমরা চাই, এবং সেই সংস্কারগুলো শুরু আমরাই করেছিলাম। আপনারা জানেন যে আমি বিভিন্ন জায়গায় বলেছি যে বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে। 2078 সালে যখন বিএনপি প্রতিষ্ঠিত করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তখন কিন্তু তার আগে একটা একদলীয় শাসন ব্যবস্থা ছিল। শেখ মুজিবুর রহমান সাহেব করেছিলেন বাকশাল। রাজনৈতিক পট পরিবর্তনের পরে জিয়াউর রহমান সাহেব যখন দায়িত্বে আসেন, তখন তিনি এই একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন, এবং আমরা মাল্টি পার্টি সিস্টেম অর্থাৎ আবার বহুদলীয় গণতন্ত্রে ফিরে যাই। এবং সেই 79 নির্বাচনে আপনাদের অনেকেরই মনে থাকার কথা, আওয়ামী লীগ সহ সকল বিরোধী দল সেদিন নির্বাচনে অংশগ্রহণ করেছিল। পার্লামেন্টে অনেকেরই সেদিন আসার সুযোগ হয়েছিল। সেই পার্লামেন্টটিকে বলা হয় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পার্লামেন্ট। প্রিয় সহকর্মী ভাইয়েরা, আমাদেরকে এই কঠিন যে পরীক্ষা, অর্থাৎ গণতন্ত্রের উত্তরণের যে পরীক্ষা, সেই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। আমাদের সমস্ত বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। গণতন্ত্রই হচ্ছে একমাত্র ব্যবস্থা যে ব্যবস্থা সব ধরনের মানুষের বিকাশের সুযোগ করে দেয়। সকলের মত প্রকাশের স্বাধীনতা থাকে, পার্লামেন্টে নিজের কথা বলার সুযোগ থাকে, পত্র পত্রিকায় নিজেরা কথা বলতে পারেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হয়, এবং একই সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা যায়। একই সঙ্গে আমরা আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থাকে গণতান্ত্রিকীকরণের মধ্য দিয়ে আমরা আরও অনেক উন্নত করতে পারি। এখন যা আছে তার উন্নত করতে পারি। আমি আমার সংবাদকর্মী ভাইদের কাছে একটাই অনুরোধ জানাবো যে আপনারা একটা রাষ্ট্রের, আপনাদেরকে বলা হয় যে আপনারা হচ্ছেন একটা অন্যতম স্তম্ভ, গণতান্ত্রিক রাষ্ট্রের একটা বড় খুঁটি হচ্ছেন আপনারা। আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে এবং বস্তুনিষ্ঠ সমালোচনার মধ্য দিয়ে গণতন্ত্র টিকে থাকে। এটাই হচ্ছে গণতন্ত্রের নিয়ম, এবং সেখানেই গণতন্ত্রের সাফল্য। আমরা প্রত্যাশা করি আমাদের সংবাদ মাধ্যমের কাছে যে শুধুমাত্র চটকদার বা বেশি বিক্রি হবে এই ধরনের সংবাদ ছাপিয়ে আমরা যেন মূল জায়গা থেকে সরে না যাই। আরেকটি বড় মাধ্যম আজকাল কাজ করে আপনারা জানেন, সেটা হচ্ছে আপনার সামাজিক মাধ্যম অর্থাৎ সোশ্যাল মিডিয়া। এই মিডিয়াতে অনেক অপপ্রচার হয়। এই মিডিয়াতে জনগণকে বিভ্রান্ত করার জন্য অনেক কিছু প্রচার করা হয় যা সত্যের অপরাধ, সত্য থাকে না।
সেগুলোকে বাছাই করে নেওয়ার মধ্যে আপনাদের যারা রাজনৈতিক কর্মী আছেন তাদেরকে ভূমিকা পালন করতে হবে। বন্ধুগণ, আগামী নির্বাচনে সেই জন্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারা জানেন যে আমরা যে মূল লক্ষ্য নিয়ে এই নির্বাচনে অংশ নিচ্ছি তা হচ্ছে গণতন্ত্রকে সত্যিকার অর্থেই প্রতিষ্ঠা করা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং গণতন্ত্রের সমস্ত ইনস্টিটিউশনগুলোকে, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। এবং অন্য প্রসঙ্গ, ভোজ্য তেলের দাম বাড়ানো নিয়ে মুখোমুখি সরকার ও ব্যবসায়ীরা। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দাম বাড়ানোর এখতিয়ার নেই জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেছেন, বাজারের দামের হেরফের হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে ব্যবসায়ীদের দাবি, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই দাম বাড়িয়েছেন তারা। মূল্য বৃদ্ধির চাপ থেকে নিস্তার চান ভোক্তারা। সোমবার সন্ধ্যায় ভোজ্য তেলের দাম বাড়িয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এবার বোতলজাত 1 লিটার সয়াবিনের দাম 6 টাকা, খোলায় 8 টাকা আর 5 লিটার 1 বোতল সয়াবিনের দাম 23 টাকা বাড়ানোর ঘোষণা দেয় সংগঠনটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী দাম সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। আন্তর্জাতিক বাজারেও বাড়ছে দাম এবং বাড়তির দিকে আছে, যে দামে আসছে সেই দামের ভিত্তিতে একটা কস্ট ফর্মুলা আছে, যে কৃষির ভিত্তিতে আমরা প্রাইসিং হয়, সেই ফর্মুলাতেই আমরা প্রাইসটা রিভাইজ করেছি। বাণিজ্য মন্ত্রণালয় তাদের নিজস্ব ক্যালকুলেশন, ওনারা তথ্য উপাত্ত নিয়েই করে থাকে। আমরা তো বাণিজ্য মন্ত্রণালয়ের কনফার্মেশন ছাড়া তো আমরা করি না কখনো। তবে পরদিন মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা জানান, মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। মধ্য অবস্থায় তেলের দাম বাড়ানোর বা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো অবকাশ নেই। তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না, এটার পুরো বিশ্লেষণ বাণিজ্য মন্ত্রণালয় করে বাস্তবমুখী সিদ্ধান্ত নেয়। এখনো পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বাজারে ভোজ্য তেলের দামের হেরফের হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন বাণিজ্য উপদেষ্টা। যে টেমপ্লেটটার বিনিময়ে নির্ধারিত হয় যে মূল্য কিভাবে স্থির হবে, এবং সরকার তার হাতে যে সক্ষমতা রয়েছে সে রাজস্ব কম বৃদ্ধি করা বা মানে যদি কোনো মূল্যে তারতম্য ঘটে, সরকার সেটা তার প্রয়োজনীয় সক্ষমতা ব্যবহার করবে। সরকার ব্যবসায়ীর মুখোমুখি অবস্থানে যেন নিত্যপণ্যের বাজারে দৈনন্দিন ব্যয় না বাড়ে সেই নিশ্চয়তা চান ভোক্তারা। সবার জন্য সমস্যা, তেলের দামের জন্য সবাই সমস্যা। বিশ্ববাজারে বাড়ছে, এটা বাড়াইতে হবে। সবগুলা কি বিশ্ববাজারে কমলে কি কমায়? তখন বলে যে পরিবহন খরচ, অন্যান্য খরচ বেড়ে যাচ্ছে, সেই জন্য কমানো হচ্ছে না। দিন গেলে তেলের দাম বাড়ে, প্রত্যেক জিনিসের দাম বাড়তি। আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের অনেক কষ্ট হয়। আগে তো অনেক কমে ছিল, ভালো চলতে পারতাম, এখন তো বেশি হলে তো একটু সবকিছুই কমাই বাজার সদাই করতে হবে। এর আগে গেল এপ্রিলে লিটারে 14 টাকা বাড়ানো হয়েছিল ভোজ্য তেলের দাম। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দাবি আদায়ে আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী মনির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। মনির, দাবি আদায়ের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে যে শিক্ষকরা অপেক্ষা করছেন টানা তৃতীয় দিনের মতো, তারা এখন আসলে অপেক্ষা করছেন সরকারের একটি সিদ্ধান্তের, এবং সরকারের যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের উপর নির্ভর করবে তাদের যে সামনের কর্মসূচি। সেটি যদি সরকার আজকের মধ্যে কোনো সিদ্ধান্ত দেয় তাহলে তার উপর নির্ভর করবে, অর্থাৎ বিকেল 4টা পর্যন্ত তারা সময় বেঁধে দিয়েছে। এই বিকেল 4টার মধ্যে যদি শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত আসে এবং তারা যদি যৌথ ব্রিফিং করে যদি তাদের দাবি মানার বিষয়ে সিদ্ধান্ত নেয়, তাহলে তারা যে সচিবালয় অভিমুখে তাদের যে কর্মসূচি সেটি করবে না, এখানেই শান্তিপূর্ণভাবে অবস্থান করবে। এবং সর্বোপরি যেই প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন জারি করা হলে তারপরেই কিন্তু তারা এই শহীদ মিনার ছেড়ে যাবেন এবং তাদের যেই কর্মসূচি, অবস্থান কর্মসূচি এবং তাদের যেই সারা দেশ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতি প্রত্যাহার করবেন, অন্যথায় তারা সেই কর্মবিরতি প্রত্যাহার করবেন না এবং কর্মবিরতি চলবে। পাশাপাশি তারা যেই শহীদ মিনার, সেই শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও পালন করবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশ থেকে যে শিক্ষকরা এসেছেন তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। তারা তাদের যে দাবিগুলো সেগুলো বলছেন। তারা তাদের যেই মূল বেতনের 20% তাদের যেই বাড়ি ভাড়া বাবদ ভাতা সেটির দাবি করছেন, সেই সঙ্গে 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% তাদের যে উৎসব ভাতা সেটিরও আসলে দাবি করছেন। এবং তারা বলছেন, এবং তাদেরকে আমরা কিছুক্ষণ আগেই
দেখেছি তাদের কাছ থেকে যেটা বলা হয়েছিল, শিক্ষকরা যেটা বলছিলেন যে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা বলা হয়েছিল, কিন্তু শিক্ষকরা যেটা বলছেন যে তারা আসলে আর কারো সাথেই বসতে রাজি নয়। তারা এখন যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করছেন এবং সেই প্রজ্ঞাপন পেলেই তবে তারা যাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি প্রত্যাহার করবেন। তো এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে থাকা সবশেষ। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মনির হোসাইন। ৩৬ বছর পর চাকসু নির্বাচনের ভোট গ্রহণ কাল সব প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। একদিনেই ফল দেওয়ার ঘোষণা নির্বাচন কমিশনের। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে রাকসু নির্বাচনের শেষ দিনের প্রচারণা। একাডেমিক ভবন থেকে আবাসিক হলে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। ভোট উৎসবের অপেক্ষায় চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাসে ক্যাম্পাসে উৎসবের আমেজ। দীর্ঘ ৩ যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। ভোট কেন্দ্রে নেওয়া হচ্ছে নির্বাচনী সামগ্রী। জোরদার করা হয়েছে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা। বহিরাগতদের প্রবেশ বন্ধে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। প্রতিটি ভবনে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুরো ক্যাম্পাসে মোতায়েন থাকবে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্য। দ্রুত ফল ঘোষণার জন্য ভোট গণনা হবে 2 লেয়ারে। ভোটের দিনই ফল প্রকাশের আশা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আমাদের পর্যাপ্ত পরিমাণ টেকনিক্যাল পারসন আছে, পর্যাপ্ত পরিমাণ যে মেশিন রিড করবে সে মেশিন আছে। আমরা আশা করছি যে ওই দিনেই আমরা নির্বাচনের ফলাফল ঘোষণা করব। আমরা প্রত্যেকটি ভবনের জন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি, নিয়োগ করার জন্য সুপারিশ করেছি। বিশ্ববিদ্যালয় এরিয়ার বাইরে আমরা 4 জনকে বলছি, 4 জন ম্যাজিস্ট্রেটকে যেন মোবাইল কোর্ট পরিচালনা করে, এরকম বলেছি। এটা অর্থ হলো আমরা সামগ্রিকভাবে এটা আইনানুগ সমস্ত কিছু যেন দৃশ্যমান হয় সেটাকে ব্যবস্থাপনার মধ্যে রেখেছি। এদিকে শেষ মুহূর্তের প্রচারণা চলছে রাকসুতে। নেচে গিয়ে ভিন্নধর্মী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম ও ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে। নির্বাচনী ইশতেহারগুলো ভোটারদের জানিয়ে ভোট প্রার্থনা করা হয়। স্বতন্ত্র ভিপি জিএস সহ অন্যান্য পদের প্রার্থীরাও গণসংযোগ করেছেন। পরিবেশ আলহামদুলিল্লাহ এখনো ভালো, যদিও তারা কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে আচরণবিধির ভঙ্গ করেও তারা বড় বড় বিলবোর্ড, ফেস্টুন টানাচ্ছে। পরিবেশ এখন পর্যন্ত কিছু ছোটখাটো অভিযোগ ব্যতীত সবগুলোই ঠিকঠাক মনে হচ্ছে। তবে এই জাজমেন্টটা আমরা এখনই দিতে চাই না, এটা রাকসু নির্বাচনের ফলাফল পর্যন্ত আমরা দেখব। মঙ্গলবার রাত 12টায় শেষ হচ্ছে রাকসুর প্রচারণার সময়সীমা। ভোট 16 অক্টোবর। কেন্দ্রীয় সংসদে 247 জন ও হল সংসদে 597 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। কাইতাক স্পোর্টস কমপ্লেক্সে আজ বাংলাদেশের হংকং চায়না পরীক্ষা। এশিয়ান কাপে খেলতে চাইলে জিততেই হবে জামাল হামজাদের। ঘরের মাঠে আক্রমণাত্মক কৌশল হংকং কোচের। 1 ক্লিকেই আদালত থেকে কারাগারে যাবে জামিননামা। কাল থেকে অনলাইন সেবা চালু হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, আদালত থেকে জামিন পাওয়ার পর একজন আসামিকে 12টি ধাপ অতিক্রম করতে হয়, কোনো কোনো ধাপে টাকাও খরচ করতে হয়। এই জটিলতা ও হয়রানি নিরসনে অনলাইনে জামিননামার সুবিধা চালু করা হবে। বর্তমান সরকারের আমলেই বিচার বিভাগে আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। লোক জামিন পাওয়ার পর আদালত থেকে ছাড়া পাওয়া পর্যন্ত আমি আমার ল মিনিস্ট্রিতে যারা আছে তারা প্রত্যেকেই জাজ, এক্সপেরিয়েন্সড, ভেরি গুড জাজ। তাদের থেকে শুনলাম 12টা প্রক্রিয়াতে যেতে হয়। তার 12টা প্রক্রিয়াতে 12টা ধাপে তাকে টাকা দিতে হয়, কোনো কোনো ধাপে 12টা ধাপে তাকে হয়রানির সম্মুখীন হতে হয়। আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করছি। একটা ক্লিক করবে আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। মিরপুরে প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। সরাসরি যাচ্ছি তার কাছে। শাফি,
ঠিক এই মুহূর্তে এইখানকার যে অগ্নিকাণ্ডের যে গতি প্রকৃতি কি ঠিক বোঝা যাচ্ছে না, কারণ একটু আগে তাজুল ইসলাম ডিরেক্টর ফায়ার সার্ভিস তিনি ব্রিফ করেছেন আমাদেরকে, গণমাধ্যম কর্মীদেরকে, এবং তিনি সেই জায়গায় একটা বিষয় পরিষ্কার করার চেষ্টা করেছেন যে প্রাণহানির অবস্থাটা তারা কতটুকু এখন পর্যন্ত তারা ঠিক জানেন না। হ্যাঁ, কতজন প্রাণহানি হয়েছে বা আদৌ প্রাণহানি হয়েছে কিনা সেই বিষয়গুলো তারা জানেন না। হয়তো কিছুক্ষণ পর যখন ফাইনালি সার্চ শেষ হবে তখন জানা যাবে। কিন্তু আমরা এখন পর্যন্ত যা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, এখানকার আশেপাশে যারা এই কারখানায় যারা হচ্ছে কাজ করত তাদের স্বজনদের একদম আহাজারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারপাশে। মানে এই যে এই এলাকার চারপাশে যে রোডগুলো আছে সেইখানে স্বজনরা এসে জড়ো হয়েছেন এবং প্রায় 5-6 জন স্বজনের সঙ্গে কথা হয়েছে। তারা এই যে কেমিক্যাল কারখানার অপোজিটে যে একটা গার্মেন্টস ছিল সেইখানে হচ্ছে তাদের স্বজনরা, কারো ছেলে কারো মেয়ে কাজ করত, তাদের কোনো ধরনের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আমি ওইটার গোডাউনের ঠিক পাশের যে বিল্ডিংটা, 5 তলা একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের একজন ব্যবসায়ী আব্দুল হান্নান নামে, তার ব্যবসা ছিল 2 তলায়। হ্যাঁ, তিনি বলছেন যে এই 5 তলা বিল্ডিংয়ের মধ্যে 3টা কারখানা ছিল প্রিন্টিং এবং ডিজাইনের। হ্যাঁ, আর একটা ছিল নিটিং। সেই জায়গায় তিনি তার শ্রমিকদেরকে নিয়ে বের হয়েছেন, তবে 3 তলায় যে সমস্ত শ্রমিকরা কাজ করতেন সেইখানে অনেকেই আটকে থাকতে পারেন এবং তিনি ধারণা করছেন সেইখানে বেশ কিছু শ্রমিক আটকে আছেন বা তাদের খোঁজ খবর জানেন না। এই মালিকের কথা এবং এইখানে স্বজনরা যারা আহাজারি করছেন তাদের কাছ থেকেও শোনা যাচ্ছে যে তাদের স্বজনরা কাজ করতেন 3 তলার ওই ফ্যাক্টরিতে। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু আমরা ওই 3 তলার ফ্যাক্টরিতে আসলে কারা কিভাবে কাজ করত, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ধরনের তথ্য আমরা জানি না। তাদের পক্ষ থেকে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এইখানকার যে কেমিক্যাল ফ্যাক্টরিটা আছে। দেশের বাইরের খবর। দীর্ঘ 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে শান্তির পথে গাজা। মিশরের শারম আল শেখে বিশ্ব নেতাদের উপস্থিতিতে যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করলেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। তার সঙ্গে ছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম সহ 28 দেশের নেতা। যদিও ইসরায়েল ও হামাসের কোনো প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন না। খেলার খবর। এশিয়ান কাপের মূল পর্বে ওঠার লড়াইয়ে আজ হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। কাইতাক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। হোম ম্যাচে সুযোগ পেয়েও হংকংয়ের বিপক্ষে ড্র করতে পারেনি কাবরেরা বাহিরে। শেষ মুহূর্তের গোলে হারতে হয় লাল সবুজকে। এবার আর সে ভুল করতে চায় না জামাল ভুঁইয়ারা। একাদশে পরিবর্তন এনে হলেও গতিময় ফুটবল খেলতে মরিয়া হামজা সুমিত্রা। গত ম্যাচে ডিফেন্সের ভুল ভুগিয়েছে বাংলাদেশকে। গোলকিপার মিতুলকে নিয়ে চলছে সমালোচনা। তবে সবকিছু পেছনে ফেলে নতুন কৌশলে হংকং চায়নাকে হারাতে চায় কাবরেরা। এদিকে ঘরের মাঠে আত্মবিশ্বাসের তুঙ্গে স্বাগতিকরা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নিজেদেরকেই ফেভারিট দাবি হংকং কোচের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সদিচ্ছা থাকলে 21 দিনেই গণভোট সম্ভব। পিআর সহ 5 দাবি আদায়ে হুঁশিয়ারি জামায়াতের। রাজনৈতিক ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ ফিরে না আসে, সতর্ক থাকার আহ্বান বিএনপির। এবং শাপলাকে প্রতীক না বানাতে এখনও অনড় ইসি। বিকল্প প্রস্তাব না পেলে একাই সিদ্ধান্ত নেবে কমিশন। শাপলা নিয়েই নির্বাচন করবে এনসিপি, হুঁশিয়ারি সার্জিসের। এই ছিল সময় সংবাদে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।